গোলীয় তলে আলোর প্রতিসরণ এবং লেন্স চ্যাপ্টার শুরু হয়ে গেছিল, তাই তো? এবং সেখানটায় আমরা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণের ফর্মুলা দিয়ে অঙ্ক করেছিলাম কিছু, ঠিক আছে? তো বলেছিলাম যে কিছু পড়তে, সেটা হচ্ছে 102 পৃষ্ঠা থেকে দাগ দিয়ে দিয়েছিলাম বইতে, তবু আমি আরেকবার ওখান থেকে বলে দিচ্ছি তাড়াতাড়ি করে, ঠিক না? যে জিনিসগুলো বইতে আছে সেগুলো আমি তাড়াতাড়ি করে একবার বলে দিচ্ছি। দেখ, পেজ নাম্বার 102 খুলবি, ছায়া প্রকাশনী বই, আর একটা পেন দিবি আমাকে। হ্যাঁ, কি কি পড়বি দেখ এখানে। এখানে এইগুলো কিন্তু বেশি ডিটেলসে বলারও কোনো দরকার নেই, কেন কি কোনোদিন পরীক্ষায় দেবেও না, তবে জানতে হবে একটু, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে আছে দেখ 102 পৃষ্ঠাতে যে লেন্স কাকে বলে। লেন্স হচ্ছে সাধারণত দুটি গলীয় তল অথবা একটি গলীয় একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। কমসে কম একটা গলীয় তো হতে হবে, দুটো গলীয় হলেও চলবে, বাট মিনিমাম একটা গলীয় হতে হবে, একটা সমতল হলেও চলবে। তাহলে কি বলছে না, দুটি গলীয় অথবা একটি গলীয় এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। দুটো যদি সমতল হয়ে যায় তাহলে ওটা সমান্তরাল কাঁচের স্ল্যাব বা সমান্তরাল স্ল্যাব হয়ে যাবে। তাহলে দুটো গলীয় হতে হবে বা একটা গলীয় একটা সমতল হতে হবে। এবার উত্তল লেন্স কি আর অবতল লেন্স কি? লেন্স দুই প্রকার হচ্ছে, একটা উত্তল একটা অবতল। উত্তল লেন্স মানে কি না, উত্তল লেন্স হচ্ছে মাঝেরটা মোটা হবে আর প্রান্তভাগ কি হবে, সরু। উত্তল লেন্স মানে মাঝেরটা হবে মোটা আর প্রান্তভাগ হবে কি, সরু। অবতল লেন্স মানে কি হবে, প্রান্তভাগ মোটা মাঝেরটা সরু। ক্লিয়ার? তাহলে এটা হলো উত্তল, এটা হলো অবতল লেন্স। হ্যাঁ, উত্তল লেন্সকে বলছে অভিসারী রশ্মি। অভিসারী লেন্স কেন কি, উত্তল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি আসে তাহলে তারা কি হবে না, এক জায়গায় গিয়ে মিলিত হয়ে যাবে। ব্যাস, যে আলোক রশ্মি এক জায়গায় মিলিত হয়ে গেলে তাকে আমরা কি বলি, অভিসারী। অবতল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি ফেলি তাহলে কি হবে, সেগুলো ছড়িয়ে যাবে, অপসারী হয়ে যাচ্ছে। এই জন্য অবতল লেন্সকে কি বলে, অপসারী লেন্স। তাহলে উত্তল লেন্স অভিসারী, অবতল লেন্স অপসারী। ক্লিয়ার? এবারে উত্তল লেন্সকে তিন ভাগে ভাগ করা যাবে, অবতল লেন্সকেও তিন ভাগে ভাগ করা যাবে। এগুলো লেখার কিছু দরকার নেই, আঁকারও দরকার নেই। হ্যাঁ, উত্তল লেন্সকে দুই ভাগে ভাগ করেছে। দেখ, প্রথমে আছে উভয় উত্তল। নাম শুনে বোঝা যাচ্ছে উভয় উত্তল মানে কি, উভয় দিকে উত্তল। তারপরে আছে সমতলোত্তল, মানে একটা সমতল একটা উত্তল। এরপরে আছে অবতলোত্তল, মানে একটা অবতল একটা উত্তল। এরপরে অবতল লেন্সেরও তিনটে ভাগ, উভাবতল মানে উভয় দিক অবতল, এটাই উভাবতল, ঠিক আছে? উভয় দিক অবতল। সমতলাবতল মানে একদিক সমতল একদিক অবতল, মানে এরকম। সমতলাবতল মানে কি, একদিক সমতল একদিক অবতল, এরকম, ঠিক আছে? একদিক সমতল একদিক অবতল। তারপরে আছে উত্তলাবতল। উত্তলাবতল মানে কি, একদিক উত্তল একদিক অবতল। এবারে কনফিউশন এখানে কি হচ্ছে, একবার বলা হচ্ছে অবতলোত্তল মানে একদিক অবতল একদিক উত্তল, আরেকবার বলা হচ্ছে উত্তল অবতল মানে একদিক উত্তল একদিক অবতল। কথা তো সেমই হলো, তবে এখানে আমরা বুঝবো কি করে। দেখ, উত্তলাবতল লাস্টে কি আছে, অবতল। অবতলের বক্রতা ব্যাসার্ধ বেশি, ঠিক আছে? অবতলোত্তল লাস্টে কি আছে, উত্তল, মানে উত্তলের বক্রতা ব্যাসার্ধ বেশি। ব্যাস, ওখানেই চেঞ্জ, আর কিছু নেই। এবারে লেন্সের প্রধান অক্ষ। লেন্স দেখ, এই যে যে আমি লেন্স বলছি না, এই লেন্সটা হচ্ছে কি, দুটো গলীয় তল দিয়ে হচ্ছে, অথবা একটা গলীয় একটা সমতল। ধরো যদি আমি এই লেন্সের কথাই বলি, এই লেন্সের প্রথম তল কোনটা, এটা প্রথম তল। এই তলটা একটা গোলকের অংশ। হ্যাঁ, প্রথম তলটা যে গোলকের অংশ তার বক্রতা কেন্দ্র এখানে কোথাও হবে C1। প্রথম তলের বক্রতা কেন্দ্র C1, সেন্টার 1। এটা দ্বিতীয় তল, তাহলে এটা হচ্ছে ধরো এই গোলকের অংশ, এর বক্রতা কেন্দ্র এখানে কোথাও হচ্ছে C2। তো দুটো এই যে C1 আর C2 কে যদি আমি একটা রেখা দিয়ে যোগ করি তাহলে এটাই হয়ে যাবে কিনা প্রধান অক্ষ। তাহলে কি হবে, লেন্সের দুটো গলীয় তলের বক্রতা কেন্দ্র সংযোজককারী সরলরেখা। লেন্সের দুটি গলীয় তলের বক্রতা কেন্দ্র, এটা একটা বক্রতা কেন্দ্র এটা একটা বক্রতা কেন্দ্র, সংযোজী সরলরেখা, প্রধান অক্ষ। আচ্ছা, যদি একটা তল গলীয় হয়
একটা তল গোলীয় হয় আর একটা তল সমতল হয়, তখন কি হবে না গোলীয় তলটার বক্রতা কেন্দ্র কোথায় আছে দেখে নে। ধরো গোলীয় তলের বক্রতা কেন্দ্র এইখানে কোথাও আছে, সেন্টার। বক্রতা কেন্দ্র গোলীয় তলের বক্রতা কেন্দ্র থেকে সমতলের উপর লম্ব টেনে দিই, তাহলেই হয়ে যাবে প্রধান অক্ষ। তাহলে দুটো গোলীয় তল হলে দুটো কেন্দ্র পাবো, দুটো কেন্দ্র সংযোজককারী সরলরেখা। একটা গোলীয় একটা সমতল হলে কি করব না গোলীয়টার কেন্দ্র থেকে সমতলের উপর লম্ব। ক্লিয়ার? একবার রিডিং দিয়ে দেখ কি আছে। দুটি গোলীয় তল বিশিষ্ট, ওই 102 পৃষ্ঠাতেই হচ্ছে, দুটি গোলীয় তল বিশিষ্ট কোন লেন্সের বক্রতা কেন্দ্র দুটির মধ্য দিয়ে যে সরলরেখা যায় তাকে লেন্সের প্রধান অক্ষ বলা হয়। যদি লেন্সের একটি তল গোলীয় এবং অপর তলটি সমতল হয় তবে গোলীয় তলের বক্রতা কেন্দ্র থেকে সমতলটির উপর অঙ্কিত লম্ব হবে লেন্সটির প্রধান অক্ষ। ঠিক আছে, এগুলো বলেছি। ক্লিয়ার? এরপরে দেখ আছে অভিসারী ও অপসারী লেন্স। অভিসারী লেন্স কোনটাকে বলছি? উত্তল লেন্সকে। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলছি, আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলছি। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে লেন্সকে যদি আমরা কাটি তাহলে আমরা দেখতে পাবো যে একটা একটা প্রিজম হচ্ছে। এটা বল যে এই প্রিজমে আলোক রশ্মি এলে সে প্রতিসরণের পর কি হয় আলটিমেট ভূমির দিকে চলে যায়। প্রিজমে আলোক রশ্মি প্রতিসরণের পর অন্তিম রশ্মি যেটা নির্গত রশ্মি সেটা ভূমির দিকেই বেঁকে যায়। তো ভাই এটা হচ্ছে কি না একটা লেন্স, একে যদি আমি এরকম করে কাটি, এটা একটা দেখ কাটা প্রিজম, এটা একটা প্রিজমেরই পার্ট, এরকম করে আমি কাটছি, মাঝের পার্টটা কি হবে একটা সমান্তরাল কাচের স্ল্যাব মাঝেরটা। এটা একটা প্রিজমেরই অংশ, এটা একটা প্রিজমেরই অংশ। তো কি হচ্ছে দেখ মাঝের যেটা সমান্তরাল স্ল্যাব তার উপরে যদি আলোক রশ্মি পড়ে লম্ব হবে সে সোজাই চলে যাবে। এই প্রিজমটাতে যদি আমি ফেলি এ কি হবে দেখ, এই যে প্রিজমটা না দেখ, এই প্রিজম এটা একটা প্রিজমেরই অংশ কিন্তু এরকম আছে, তো এর কোণ কিন্তু কম ছোট কোণ হবে। আর যেটা একদম এন্ডে আছে সেটা এরকম হয়ে আছে, মানে তার কোণ কিন্তু অনেক বেশি, মানে এন্ডেরটা এরকম হয়ে থাকবে আর মাঝের দিকের গুলো এরকম পরপর তো সমান্তরাল হচ্ছে না। তো এই এন্ডে যে আছে তার কিন্তু অ্যাঙ্গেলটা বেশি আর এর কিন্তু অ্যাঙ্গেলটা কম। মানে অ্যাঙ্গেল বলতে কি প্রিজমের প্রতিসারক কোণটা কম। এগুলো সবই পাতলা প্রিজম। কেবল পাতলা প্রিজমের চ্যুতি কি হয় a হোল ইনটু মিউ মাইনাস 1 ডেল্টা ইজ ইকুয়ালস টু a হোল ইনটু মিউ মাইনাস 1। তো যার a বেশি তার চ্যুতি বেশি হবে। তাহলে একদম এন্ডে যে আলোক রশ্মি পড়েছে সেই প্রিজমটার a বেশি, তার মানে কি হবে সে বেশি ভূমির দিকে বেঁকে যাবে। এও বাঁকবে কিন্তু এ তার থেকে কম বাঁকবে, এও বাঁকবে কিন্তু তার থেকে কম বাঁকবে। এটাও কি হবে এর ভূমি কোন দিকে আছে উপরের দিকে, তাহলে উপরের দিকে বেঁকে যাবে। এই প্রিজমটার ভূমি কোন দিকে আছে উপরের দিকে, এও বেঁকে যাবে। এর ভূমি উপরের দিকে আছে এও বেঁকে যাবে, সবাই এক জায়গায় মিলে যাবে। এই কারণে উত্তর লেন্স কি হচ্ছে অভিসারী হিসেবে কাজ করছে। ক্লিয়ার? এটা কি উত্তর লেন্সকে আমি যদি কাটি তাহলে কি হবে না লেন্সের প্রান্তের দিকে যে প্রিজমের অংশ হচ্ছে তার প্রতিসারক কোণ বেশি, সেটা বেশি বেঁকে যাবে। আর মাঝে যেটা হচ্ছে সেটা সমান্তরাল স্ল্যাব, তার মধ্যে দিয়ে সোজা চলে যাবে। এরকম করে আলটিমেট উপরে প্রধান অক্ষের উপরের রশ্মিগুলো কি হবে প্রধান অক্ষের দিকে আসবে নিচের দিকে, আর প্রধান অক্ষের নিচের রশ্মিগুলো উপরের দিকে যাবে। আলটিমেট সবাই গিয়ে এক জায়গায় মিলে যাবে। ক্লিয়ার? না দেওয়ার চান্সই বেশি, দেবে না এগুলো লিখতে কোনোদিন। ঠিক আছে, কোশ্চেন যেখানে আসবে সেখানে বলছি। অবতল লেন্স দেখ, অবতল লেন্স যদি আমি বলি অবতল লেন্সের নিজেই বল এই অবতল এটা এর ভূমি কোন দিকে, এই প্রিজমটার ভূমি কোন দিকে উপরের দিকে, তাহলে উপরের দিকে বেঁকে যাবে। এই প্রিজমটার ভূমি কোন দিকে, এই প্রিজমটার ভূমি নিচের দিকে, তাহলে এর নিচের দিকে বেঁকে যাবে। এরও ভূমি নিচের দিকে, এর নিচের দিকে বেঁকে যাবে এরকম করে, বাট কম ভাবে। এরকম করে কি হচ্ছে রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে আর এ চলে যাবে কি সোজা। তাহলে অবতল লেন্স কিরকম হচ্ছে অপসারী হিসাবে কাজ করছে। মানে এখানে আমরা কি করে ব্যাখ্যা করছি যে লেন্সকে যদি ছোট ছোট খণ্ডে কাটা হয় তাহলে সেগুলো হচ্ছে কিনা ছোট ছোট প্রিজমের অংশ হবে এবং মাঝেরটা হবে সমান্তরাল স্ল্যাব। ব্যাস। এবারে একটা কোশ্চেন আসে যেটা যে এখানে উত্তল লেন্স তো অভিসারী হিসাবে কাজ করছে না,
উত্তল লেন্স অভিসারী হিসাবে কাজ করছে। কথা হলো যে কখন উত্তল লেন্স অপসারী হিসাবে কাজ করবে, মানে অবতলের মতো কাজ করবে। আর এটা এখন অবতল লেন্স কি আছে, অবতল লেন্স অপসারী হিসাবে কাজ করছে। কখন অবতল লেন্স অভিসারী হিসাবে কাজ করবে, এটা হয়ে যাবে কখন, যদি দেখ এটা লেন্সের একটা প্রতিসরাঙ্ক আছে এবং সেটা বায়ুতে আছে, তো অবশ্যই বায়ুর প্রতিসরাঙ্কের থেকে লেন্সের প্রতিসরাঙ্ক বেশি, মানে মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে লেন্সের প্রতিসরাঙ্ক বেশি হলে, মানে পারিপার্শ্বিক মাধ্যমের থেকে লেন্সের প্রতিসরাঙ্ক বেশি হলে উত্তল লেন্স অভিসারী, অবতল লেন্স অপসারী যেমন কাজ করবে। উল্টো যদি হয়ে যায়, মানে মানে যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়ে যায়, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়ে যায়, তাহলে তখন উত্তল হয়ে যাবে অপসারী, অবতল হয়ে যাবে অভিসারী। কোথায় লেখা আছে, পেজ নাম্বার 102 দেখ, লেন্সের অভিসারী অপসারী ধর্মের ব্যাখ্যা হয়ে গেছে একবার, ঠিক আছে, রিডিং দিতে পারিস একবার। এরপরে 103 পেজে আছে উত্তল লেন্সের অবতল লেন্সের মতো এবং অবতল লেন্সের উত্তল লেন্সের মতো আচরণ। ওইখানে দেখ মোটা কালারে লেখা আছে, যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কটা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে কম হচ্ছে, মানে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি, তাহলে উত্তল লেন্স অপসারী লেন্স অর্থাৎ অবতল লেন্সের মতো আচরণ করে এবং অবতল লেন্স অভিসারী লেন্স অর্থাৎ উত্তল লেন্সের মতো আচরণ করে। ক্লিয়ার? এরপরে দেখ লেন্স সম্পর্কিত কতগুলি তথ্য। বক্রতা কেন্দ্র বলে দিয়েছি অলরেডি, বক্রতা ব্যাসার্ধ বলা হয়ে গেছে। লেন্সের দুটো তলের জন্য দুটো বক্রতা ব্যাসার্ধ হবে, তাই না? দেখ এই তলের জন্য একটা বক্রতা ব্যাসার্ধ হবে, আবার এই তলের জন্য একটা বক্রতা ব্যাসার্ধ হবে। যদি একটা তল সমতল হয় আর একটা অবতল বা উত্তল হয়, তাহলে সমতলের জন্য বক্রতা ব্যাসার্ধ কত নেব, অসীম। আর যেটা হচ্ছে কি গোলীয় তল আছে তার বক্রতা ব্যাসার্ধ যা থাকবে তাই। এগুলো কেন বলা হচ্ছে, কেন কি পরবর্তীকালে বিভিন্ন টাইপের লেন্সের ফর্মুলা আছে, মানে লেন্স মেকারস ফর্মুলা থেকে বিভিন্ন টাইপের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বার করতে বলতে পারে, যে একটা লেন্সের একটা তল সমতল আর একটা তলের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক এত, বাইরের মাধ্যমে প্রতিসরাঙ্ক এত, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে, এরকম কোশ্চেন হবে। তখন বুঝতে হবে যে কোনটা কি রকম লেন্স। এই কারণে সরু বা পাতলা লেন্স কি, সরু বা পাতলা লেন্স হচ্ছে লেন্সের বেধ যদি কম হয়, ঠিক আছে, এই যে মাঝেরটা যে এটা যত কম বেধ হবে তত সেটাই হচ্ছে পাতলা লেন্স। প্রধান অক্ষ বলা হয়ে গেছে। আলোক কেন্দ্র কি এবার দেখছি, আলোক কেন্দ্র ক্লাস 10-এ তোরা কিছুটা পড়েছিলি যে আলোক কেন্দ্র কাকে বলে। আলোক কেন্দ্র হচ্ছে একটা লেন্স আছে, সেই লেন্সে একটা আলোক রশ্মি আমি ফেলেছি এরকম করে, দেখ এটা লেন্স, এই লেন্সে ধরো আমি এরকম করে আলোক রশ্মি ফেলেছি, তো এটা এমন একটা আলোক রশ্মি ফেলেছি, দেখা যাচ্ছে যে এখান থেকে আলোক রশ্মি নির্গত হওয়ার সময়, এখান থেকে আলোক রশ্মি নির্গত হওয়ার সময় এরকম করে নির্গত হচ্ছে, মানে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান্তরাল, আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সমান্তরাল। তাহলে তখন আমি কি বলতে পারি, রশ্মির কোনো চ্যুতি হয়নি, তাই না, রশ্মির কোনো চ্যুতি হয়নি। তো সংজ্ঞা কি হবে, যে লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি নির্গত রশ্মি বা নির্গমন রশ্মি আপতিত রশ্মির সহিত সমান্তরাল ভাবে নির্গত হয়, তবে ওই রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হবে আলোক কেন্দ্র। বোঝা গেল? কি বললাম, যে লেন্সে আলোর প্রতিসরণের ক্ষেত্রে নির্গত রশ্মি যদি আপতিত রশ্মির সমান্তরাল হয়, তবে রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে কিনা আলোক কেন্দ্র। ব্যাস, ওখানে লেখা আছে, একবার দেখে নে। কোন আলোক রশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর আপতিত রশ্মির সমান্তরাল ভাবে দ্বিতীয় তল থেকে নির্গত হলো, এক্ষেত্রে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটিকে লেন্সের আলোক কেন্দ্র বলে। ক্লিয়ার? যদি এই লেন্সটা পাতলা হয়, অনেক পাতলা লেন্স হয়ে যায়, এই লেন্সটা যদি অনেক পাতলা লেন্স হয়ে যায়, তখন কিন্তু এটা যদি আলোক কেন্দ্র হয় এর মধ্যে দিয়ে আলো সোজা চলে যায়,
মানে তখন আর এই পার্শ্ব সরণটাও হয় না। যদি মোটা হয় তাহলে পার্শ্ব সরণ হবে, আর যদি পাতলা হয়ে যায় তাহলে আর পার্শ্ব সরণ বোঝাই যাবে না, সোজা চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু লাগবে না, তুই দেখলে দেখতে পারিস পরে, কিন্তু লাগবে না ছাড়া। এরপরে আছে দেখ লেন্সের ফোকাস। হ্যাঁ, লেন্সের ফোকাস কি হচ্ছে দেখ, ফোকাসের সংজ্ঞা যখন আসছে তখন একটা জিনিস তোদের ক্লিয়ার থাকা উচিত যে যখনই ফোকাসের কথা বলবে, যে দর্পণ বা লেন্স দুজনের ক্ষেত্রে ফোকাসের কথা বলা মানে প্রথম মাথায় আসবে কি সমান্তরাল আলোক রশ্মি। ক্লিয়ার? এবারে আমরা দেখ একবার মনে করাচ্ছি, এই যে গোলীয় দর্পণ ছিল, বলা হয়েছিল যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক আছে, এটা ছিল কি মুখ্য ফোকাস। এটা ছিল মুখ্য ফোকাস। ক্লিয়ার? মুখ্য ফোকাস ছিল, তবে অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় মুখ্য ফোকাস ছিল। মানে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে, যেখানে দেখ মুখ্য ফোকাস তো বলছি, আরেকটা ছিল গৌণ ফোকাস। কিরকম দেখ, সমান্তরাল আলোক রশ্মি কিন্তু প্রধান অক্ষের সাথে আনত, তাহলে কি হবে, ফোকাস তলের উপর একটা বিন্দুতে এসে মিলে যাবে, এটা ছিল গৌণ ফোকাস। তাহলে দেখ ফোকাসের সংজ্ঞাতে আলোক রশ্মিকে সমান্তরাল হতেই হবে পরস্পরের সাথে। যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয় তাহলে মুখ্য ফোকাস, প্রধান অক্ষের সাথে আনত হলে গৌণ ফোকাস। ঠিক আছে, এই মুখ্য ফোকাসকে আবার দু রকম করেছে, একবার প্রথম মুখ্য ফোকাস, একবার দ্বিতীয় মুখ্য ফোকাস। দেখ সমান্তরাল ভাবে এলে যেখানে মিলবে সেটা দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস কোনটা, যে বিন্দু থেকে গেলে সমান্তরাল ভাবে ফিরে যাবে সেটা প্রথম মুখ্য ফোকাস। কিন্তু কথা হলো যে যেহেতু এখানে একটা দর্পণ হচ্ছে, এই দর্পণের বেলা প্রথম আর দ্বিতীয় মুখ্য ফোকাস একই বিন্দু, ওই জন্য ওখানে আলাদা করে বলাই হয়নি, ছোট করে লেখা ছিল যে দর্পণের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস একই বিন্দু। কেন? কেন কি দর্পণের একই সাইডে আলোক রশ্মি থাকে, দর্পণকে তো ভেদ করে যেতে পারবে না। তবে লেন্সের বেলা কিন্তু দুটো আলাদা আলাদা হয়ে যাবে, কেন কি লেন্সে আলোক রশ্মি ভেদ করে অন্য সাইডে যেতে পারবে। তো তাহলে দেখ মেন কনসেপ্ট কি হচ্ছে, যে ফোকাস মানে আলোক রশ্মি সমান্তরাল হবে। প্রধান অক্ষের সমান্তরাল হলে যেখানে মিলিত হচ্ছে বা যেখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সেটা মুখ্য ফোকাস, ঠিক। আর প্রধান অক্ষের সঙ্গে আনত হলে গৌণ ফোকাস। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল হলে মুখ্য ফোকাস, প্রধান অক্ষের সঙ্গে আনত হলে গৌণ ফোকাস। ঠিক আছে, এভাবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে মিলিত হলে দ্বিতীয় মুখ্য ফোকাস, যে বিন্দু থেকে গিয়ে দর্পণে পড়লে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফিরে যাচ্ছে সেটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। এবারে দেখ সিমিলার জিনিস লেন্সে কিরকম হচ্ছে। লেন্স আমি যদি বলি এটা উত্তর লেন্স, দেখ এই উত্তর লেন্সে এটা মুছে দিচ্ছি, এই উত্তর লেন্সের সংজ্ঞা কিরকম হচ্ছে দেখ, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে যে বিন্দুতে মিলিত হচ্ছে এটা তাহলে কোন বিন্দু হবে, দ্বিতীয় না প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। মানে কি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসছে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসেছে তারপরে মিলিত হয়েছে, তার মানে এটা দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা যে কথায় কথায় ফোকাস বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় মুখ্য ফোকাসের কথাই বলি। এবারে দেখ আমি যদি বলি এখান থেকে আলোক রশ্মি পাঠাবো তাহলে সমান্তরাল যাবে, এটা হবে প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে যেখানে মিলিত হবে সেটা দ্বিতীয় মুখ্য ফোকাস, যে বিন্দু থেকে গিয়ে লেন্সে আলো পড়লে সমান্তরাল ভাবে নির্গত হবে সেটা হবে কি প্রথম মুখ্য ফোকাস। আমরা যে ফোকাসের কথা বলি সেটা দ্বিতীয় মুখ্য ফোকাসটাই আমরা সবসময় বলি, দুজনেরই ক্ষেত্রে, উত্তল অবতল সবারই ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাসের কথাই বলি। এবার দেখ চিহ্নের নিয়ম যেটা আসছে সেটা কিরকম, চিহ্নের নিয়ম দেখ অনেকের কনফিউশন যে দর্পণের ফোকাস দৈর্ঘ্য প্লাস না মাইনাস, মানে অবতল উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাস না মাইনাস, সেটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি একদম। দেখ একবার দেখ এটা ছিল কি, এটা কি দর্পণ, অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। ঠিক আছে, এটা কি লেন্স, অবতল লেন্স, অবতল লেন্স। ঠিক আছে,
এটা কি দর্পণ? উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আর এটা হচ্ছে উত্তল লেন্স। আমি দেখাতে চাইছি যে দুজনের নামের সঙ্গে কোনো মিল আছে কিনা। হ্যাঁ, প্রথমে দেখ, অবতল দর্পণের ফোকাস কোন দিকে হয়? এদিকে, তাই না? উত্তল লেন্সের ফোকাস কোন দিকে হবে? এদিকে, এদিকে ফোকাস। দেখ দুজনেরই ফোকাস ডান সাইডে আছে, মানে দুজনেরই এফ কি হচ্ছে? পজিটিভ। দুজনেরই উত্তলের এফ পজিটিভ, দর্পণ বা লেন্স যাই হোক না কেন। অবতল দর্পণের ফোকাস দেখ এদিকে, তাহলে এফ কি হচ্ছে? নেগেটিভ। অবতল লেন্স দেখ এরকম করে আলো এলে ছড়িয়ে যাবে, তাহলে কোথা থেকে আসছে বলে মনে হবে? এদিক থেকে। তাহলে এটাই কি? দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এখানে অবতল লেন্সেরও ফোকাস কি হবে? নেগেটিভ। নোট বলে লিখব, উত্তল লেন্স অথবা উত্তল দর্পণ উভয়ের এফ সমান পজিটিভ। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। উত্তল লেন্স বা উত্তল দর্পণ উভয়ের এফ পজিটিভ। অবতল লেন্স বা অবতল দর্পণ উভয়ের এফ কি হচ্ছে? নেগেটিভ। উভয়ের এফ নেগেটিভ। দেখা যাচ্ছে। তাহলে উত্তল হলে এফ পজিটিভ, দর্পণ হোক কি লেন্স হোক। অবতল হলে এফ নেগেটিভ, দর্পণ হোক কি লেন্স হোক। তাহলে আমরা যে ধরো কোনো লেন্সের ফোকাসের কথা বলছে, তার মানে সেটা দ্বিতীয় মুখ্য ফোকাসের কথাই বলছে। ঠিক আছে? উত্তল দর্পণ উত্তল লেন্স উভয়েরই ফোকাস কি হচ্ছে? ডান দিকে পড়ছে, মানে পজিটিভ। অবতল দর্পণ অবতল লেন্স উভয়েরই ফোকাস বাম দিকে পড়ছে, মানে নেগেটিভ। হ্যাঁ, এবারে ছবি কিন্তু আমি ধরে ধরে সবগুলো আর করাবো না, কেন কি আমরা দর্পণে অলরেডি ছবি করেছি। বাস আমি একবার বলে দেবো যে কিরকম ছবি হচ্ছে। হ্যাঁ, দেখ ছবি আঁকার নিয়ম কি? ছবি আঁকার নিয়ম হচ্ছে কি, যে রশ্মি চিত্রের যে নিয়ম, একটা নিয়ম কি হচ্ছে, দেখ এটা ধরো উত্তল লেন্স, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে কি হবে? দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। যদি অবতল লেন্স হয় তাহলে কি হবে? যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল আসবে সে কি হবে? ফোকাস থেকে আসছে বলে মনে হবে। ক্লিয়ার? এটা একবার হয়ে গেল। আর উল্টো যদি আমি বলি, যে উল্টো যদি আমি বলি যে ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, তবে এখানে দরকারই নেই, কেন কি এদিকে আমরা ফোকাস ধরছিই না। ক্লিয়ার? আরেকটা কি হবে? দুটো রশ্মি তো দরকার না, আরেকটা হয়ে যাবে যে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে কি হবে? সে সোজা চলে যাবে। আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় তাহলে সে সোজা চলে যাবে। অবতল লেন্সেরও তাই, আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় সে সোজা চলে যাবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে ফোকাস দিয়ে যাবে লেন্সের বেলা, আর মানে উত্তল লেন্সের বেলা, অবতল লেন্সের বেলা কি হবে? ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেলে সে কি হবে? সোজা চলে যাবে। ক্লিয়ার? এবারে কিছু কিছু ছবি আমি বলে দিচ্ছি। দেখ যেমনটা অবতল দর্পণের ছবি হতো না, সেরকম সেরকম উত্তল লেন্সের ছবি হবে। মানে মানে আমি ধরো এটা উত্তল লেন্স বলছি। দেখ আমরা বস্তু তো রাখি এদিকে, তাই না? হ্যাঁ, দেখ অবতল দর্পণে আমরা কি রকম লিখতাম? এটা কি লিখতাম? এফ ফোকাস, আর এখানে কি হতো? বক্রতা কেন্দ্র, এরকম হতো না? এটা হচ্ছে মেরু, মেরুকে আমরা পি বলতাম বা ও বলতাম, যাই হোক। তো প্রথমে তো এখানে দেখ, এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো এফ, আর সি এর জায়গায় কি লিখবো? 2f, মানে দ্বিগুণ ফোকাস দূরত্ব। ক্লিয়ার? তো দেখ এরপরে এদিকেও লিখবো এফ, আর এদিকে লিখবো কত? 2f। মানে আমরা এদিকে দূরত্ব বোঝানোর জন্য বলছি 2f, তাহলে কি অ্যাকচুয়ালি কিছু না, একটা দূরত্ব। 2f মানে দ্বিগুণ ফোকাস দূরত্ব। এখানে বক্রতা ব্যাসার্ধ বা এরকম কিছু না, দ্বিগুণ ফোকাস দূরত্ব। তাহলে অসীমে যদি বস্তু থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এখানে ফোকাস তলে প্রতিবিম্ব তৈরি হবে, এবং কি হবে? ক্ষুদ্র প্রতিবিম্ব, আকারে ছোট প্রতিবিম্ব। কেন? এখানে অসীমে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হতো? ফোকাস তলে, এবং ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হতো। বস্তুর তুলনায় আকারে অনেক ছোট,
অবশীর্ষ সদ্বিম্ব। এখানেও দেখ এটা সদ্বিম্ব, কিন্তু এটা সদ্বিম্ব, কিন্তু দর্পণের ক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব যা কিছু দর্পণের সামনে হলে সবাই সৎ, পেছনে হলে অসৎ। লেন্সের ক্ষেত্রে এদিকটা বস্তু ক্ষেত্র, এদিকটা প্রতিবিম্ব ক্ষেত্র, কেন কি এখানে প্রতিসরণ হচ্ছে। যেদিক থেকে আলোক রশ্মি আসছে সেটা বস্তু ক্ষেত্র, যেদিকে প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মি যাচ্ছে সেটা প্রতিবিম্ব ক্ষেত্র, কেন কি এখানে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন হচ্ছে। এগুলো আগের দিন বলেছিলাম। তাহলে অসীমে থাকলে তার প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, সদ্বিম্ব অবশীর্ষ আকারে ছোট। এখানে যদি বস্তু থাকে মানে কি হবে, 2f এর বাইরে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, f আর 2f এর মধ্যে। কেন, এখানে বক্রতা কেন্দ্রের বাইরে হলে প্রতিবিম্ব কি হতো, f আর c এর মধ্যে হতো। তাহলে এখানে কি হবে, 2f এর বাইরে হলে, মানে এখানে c এর বাইরে হলে, এখানে 2f এর বাইরে হলে, এখানে প্রতিবিম্ব কোথায় হচ্ছিল, f আর c এর মধ্যে। এখানে প্রতিবিম্ব কি হবে, f আর 2f এর মধ্যে। আকারে কিন্তু এখনো ছোটই আছে। এরপরে দেখ, এখানে বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে হতো সমান আকারে। মানে আমি জাস্ট সিমিলারিটি বোঝাচ্ছি যাতে করে দুটো জিনিস সেম মনে হয়। এখানে 2f এ বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, 2f এ, এবং আকারে সমান হবে। ক্লিয়ার। এরপরে f আর 2f এর মধ্যে হলে এখানে কি হতো, f আর 2f এর মধ্যে বস্তুকে রাখলে প্রতিবিম্ব c এর বাইরে চলে যেত। তাহলে f আর 2f এর, এখানে c আর f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কি হতো, c এর বাইরে চলে যেত। এখানে f আর 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কি হবে, 2f এর বাইরে চলে যাবে এবং আকারে বড় হয়ে যাবে। ক্লিয়ার। তারপরে f এ রাখলে, এখানে f এ রাখলে প্রতিবিম্ব কোথায় হতো, অসীমে। এখানে f এ রাখলে প্রতিবিম্ব অসীমে হবে। এই যে এরকম করে চলে যাবে, একটা আলোক রশ্মি f দিয়ে সোজা চলে যাবে, আর একটা আলোক রশ্মি এরকম করে চলে যাবে সমান্তরাল। ক্লিয়ার। তাহলে প্রতিবিম্ব কোথায় হচ্ছে, অসীমে হচ্ছে। হ্যাঁ। এরপরে দেখ, f এর মধ্যে রাখলে, ফোকাসের মধ্যে রাখলে কি হবে, অসৎ বিম্ব তৈরি হবে। অসৎ বিম্বটা কেমন হবে, f এর মধ্যে বস্তু থাকলে অসৎ বিম্ব কেমন তৈরি হচ্ছে, দেখ f টু f, লেন্সের ওদিকে প্রতিবিম্ব হলে সৎ বিম্ব, তাহলে লেন্সের এদিকে হলে অসৎ বিম্ব। এটা বস্তু, একটা আলোক রশ্মি যাবে এরকম করে, ফোকাস দিয়ে চলে যাবে, আর একটা আলোক রশ্মি কি হবে, আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে যাবে। দুজনকে পেছনের দিকে বাড়ালে তৈরি হবে অসৎ বিম্ব, এদিকে আকারে বড়। ক্লিয়ার। সমশীর্ষ হয়েছে, দেখো অসৎ বিম্ব, অসৎ বিম্ব সর্বদা কি হয়, সমশীর্ষ হয়। ক্লিয়ার। এবারে সমশীর্ষ প্রতিবিম্ব হচ্ছে আকারে বড় হচ্ছে, এটাকেই আমরা বলি আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ। আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ কি না, উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব আকারে বড় এবং সমশীর্ষ হয়, এটাই হচ্ছে বিবর্ধক কাঁচ বা আতস কাঁচ। হ্যাঁ, বিবর্ধক কাঁচ বা আতস কাঁচ আসছে। অবতল লেন্স একটা বলে দিই, এই অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন তাহলে কোন দর্পণের মতো হবে, উত্তল দর্পণের মতো হবে। অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন কোন দর্পণের মতো হবে, উত্তল দর্পণের। দেখ, এটা অবতল লেন্স, অবতল লেন্স, এটা উত্তল দর্পণ। বল বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় হতো, ফোকাসে হতো, আকারে সব থেকে ছোট। বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় হতো, ফোকাসে হতো, সমশীর্ষ, আকারে ছোট। এরপর বস্তুকে যদি আমি এগিয়ে নিয়ে যাই, প্রতিবিম্ব আস্তে আস্তে বড় হবে এবং মেরুর কাছে আসবে, নাকি না। এখানেও সেম, এখানেও সেম, এটা f, এটা 2f। হ্যাঁ, অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সমশীর্ষ অসৎ বিম্ব কোন দিকে হবে, এদিকে না এদিকে, এদিকে হবে, এদিকে হবে। লেন্সে অসৎ বিম্ব এদিকে হবে, ঠিক আছে। তাহলে এখানে কেন, দেখ সমান্তরাল আলোক রশ্মি এলে ছড়াবে এরকম করে, ঠিক, তো এটা তো পেছনের দিকে বাড়াবি না, তো এখানে হবে অসৎ বিম্ব প্রথম, বস্তু অসীমে থাকলে। এরপর বস্তুকে আমি যত এগোবো প্রতিবিম্ব আকার বড় হতে থাকবে এবং লেন্সের দিকে চলে যাবে। বোঝা গেল। উত্তর লেন্সে অসীমে বস্তু থাকলে প্রতিবিম্ব ফোকাসে হচ্ছে সমশীর্ষ, সরি উত্তল দর্পণে সমশীর্ষ অসৎ বিম্ব, দর্পণ বলে পেছনে হয়েছে। অবতল লেন্সে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব হবে সমশীর্ষ এবং
অসৎ বিম্ব, তাহলে লেন্সের এ সাইডে হবে, তাহলে লেন্সের এই সাইডে বস্তু ক্ষেত্র, ছবি আঁকলেও বোঝা যাবে। তো এখানে কি হচ্ছে, প্রথমে অসীমে থাকলে এখানে ছোট আকারের প্রতিবিম্ব, বস্তুকে যত আমি এগোবো তত প্রতিবিম্ব আকারে বাড়বে আর লেন্সের কাছের দিকে চলে যাবে। তো আমি কেন এরকম বললাম দেখ দুটোকে, কেন কি একবার দর্পণ পড়া হয়েছে, একবার লেন্স পড়া হয়েছে, আমি যদি সবগুলোকে আলাদা আলাদা করে দেখাই না, তোরা একবার ছবি করবি, তারপরে যদি হঠাৎ করে কিছু জিজ্ঞেস করে তুই রিলেট করতে পারবি না। এটা যদি হয় যে আমাকে মনে রাখতে হবে কি না, উল্টো, উল্টোর সাথে মিল আছে, কিরকম মনে রাখবি, ফোকাস দৈর্ঘ্য মিল আছে দুজনের, উত্তর হলে দুজনেই পজিটিভ, অবতল হলে দুজনেই নেগেটিভ। আর ছবি উল্টো, ছবি হচ্ছে কি দুজনের উল্টোতে মিল আছে, উল্টোতে মিল বলতে কি, অবতল লেন্স উত্তল দর্পণ, উত্তল লেন্স অবতল দর্পণ, ব্যাস। এতটা পর্যন্ত আমরা এখান থেকে আমি বেশ খুব তাড়াতাড়ি করেছি এটা, কেন কি অন্য জায়গায় এগিয়ে গেছে এই কারণে, তবে তাদেরকে এগুলোও বলিনি, কম কম বলেছি। চিহ্নের নিয়ম কোনো সমস্যা নেই, চিহ্নের নিয়ম সমস্ত, এখানে সমস্ত দূরত্বকে কোথা থেকে মাপা হবে, আলোক কেন্দ্র থেকে। দর্পণের ক্ষেত্রে সমস্ত দূরত্ব কোথা থেকে মাপতাম, মেরু থেকে। এবার লেখা শুরু হবে, লেখ লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ 1/v মাইনাস 1/u সমান 1/f প্রতিষ্ঠা করো। লেন্সের সাধারণ সমীকরণে দেখ মাঝে মাইনাস আছে, দর্পণে কি ছিল, প্লাস ছিল, ঠিক, দর্পণে প্লাস ছিল, লেন্সে মাইনাস আছে। আচ্ছা, এখানে লেন্স দুই প্রকার হচ্ছে, উত্তল অবতল, দুজনের ক্ষেত্রেই প্রমাণ করব। প্রথমে উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথমেই প্রমাণ করছি। তোকে মেনশন করে দেবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো, এবং আমি আগের বছর কোশ্চেন দেখেছি, এই প্রমাণ হচ্ছে এই বছরের জন্য ইম্পর্টেন্ট, আসার চান্স খুব খুব আছে। বইতে আমি ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিচ্ছি, উত্তল অবতল দুটোই, কেন কি আগের বছর পড়ে গেছে ওই লাস্টের থেকে, তো এই দুটো হলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট, উত্তল লেন্স এবং অবতল লেন্স, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ ছবি আঁকছি, দেখ প্রথমে তোরা খাতায় ছবি কেমন আঁকবি, প্রথমে একটা লাইন টেনে নিবি এরকম করে, ঠিক আছে, প্রথমে একটা লাইন টেনে নিলি এরকম করে, তারপরে লাইন টানার পরে কি করবি, যে পেন্সিল কম্পাসে একটা মানে নিয়ে নিবি পরিমাপ মতো, নিয়ে একবার এখানটায় কাটা বসিয়ে এটা করলি, ঠিক আছে, তারপরে একবার এখানটায় বসে করতে পারিস, ঠিক আছে না, এরকম, তারপরে মাঝখান থেকে স্কেল দিয়ে এরকম একটা টেনে, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে না, করা যাবে। প্রথমে এটাই কর, এটা হচ্ছে কি আলোক কেন্দ্র ও, এটা হলো আলোক কেন্দ্র ও, এটা লেন্স হচ্ছে এল এল ড্যাশ, এল এল ড্যাশ, এল এল ড্যাশ, এর এটা হলো কি এদিকে ফোকাস এফ, এদিকে ফোকাস এফ। চলো এদিকে একটা বস্তু আছে, এদিকে একটা বস্তু আছে, যে বস্তুটার আমি নাম দিয়ে দিচ্ছি বইয়ের মতো পি কিউ, পি কিউ, উপরে পি নিচে কিউ। কেবলমাত্র এই ছবিটায় আগে একটা লেন্স এঁকেছি, আর প্রধান অক্ষ, আলোক কেন্দ্র হচ্ছে ও, এফ হচ্ছে ফোকাস, যেহেতু উত্তল লেন্স তার ফোকাস কোন দিকে থাকবে, এদিকে। কি হবে, কি হবে, এখানে একটা আলোক রশ্মি আসবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, একটা আলোক রশ্মি আসবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, এই যে এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে লেন্সের উপরে এ বিন্দুতে আপতিত হলে, এ বিন্দুটা কোথায় আসবে বলতো, এই যে লেন্সের মাঝ বরাবর ডটেড লাইন, এটা যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে, ঠিক আছে, ফোকাস দিয়ে গেছে, অসুবিধা তো নেই। কেবলমাত্র এই লাইনটাই টান, আগে আগে এটাই কমপ্লিট কর ছবি সবাই,
কেন কি আমি সব একসঙ্গে এঁকে দেবো, তারপর তুই বুঝতে পারবি না কোনটা কার পরে। প্রথমে লেন্স এঁকেছি ও এফ, তারপরে হচ্ছে এই ডটের লাইন টেনেছি, তারপরে বস্তুর পি বিন্দু থেকে আলোক রশ্মি নিয়ে এসেছি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। এই প্রমাণ ইম্পর্টেন্ট, আমি পরের দিন কিন্তু এটা লিখতে দেবো, বলে দিচ্ছি, যেটা পড়বে পরীক্ষাতে সেটা কিন্তু বারবার লিখে ল্যাঙ্গুয়েজ ঠিক করে রাখবে। এটা আছে, আর পরে লেন্স নির্মাতা সূত্র আছে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। কেন কি লেন্সের কম্বিনেশন আগের বছর পড়ে গেছে প্রমাণ, আর পর্দা এবং লেন্সের মধ্যে দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ হলে প্রতিবিম্ব দেখা যাবে, এটা পড়ে গেছে আগের বছর। এরপরে আরেকটা আলোক রশ্মি কি করব, একদম আলোক কেন্দ্র দিয়ে যদি পাঠিয়ে দিই, প্রথমে একটু ডটের টেনে নিই, তারপর আলোক কেন্দ্র দিয়ে নিয়ে গেলে কি হবে, সোজা চলে যাবে না? যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে সে কি হবে, সোজা চলে যাবে, সোজা গেছে। কোথায় মিলিত হচ্ছে, এখানে প্রতিসৃত রশ্মি মিলিত হয়েছে। প্রতিসৃত রশ্মি কি হয়েছে, মিলিত হয়েছে। তার মানে এটা কোন প্রতিবিম্ব, সৎ না অসৎ? সৎ প্রতিবিম্ব। প্রতিসৃত রশ্মি মিলিত হয়েছে। দেখ, দুটো আলোক রশ্মি কোথা থেকে নিয়েছিলাম আমি, পি থেকে। তাহলে পি থেকে দুটো আলোক রশ্মি প্রতিসরণের পর যেখানে মিলিত হলো, ওই পয়েন্টটা কি হবে, পি এর প্রতিবিম্ব। পি এর প্রতিবিম্বকে কি লিখবো, স্মল পি। পি এর প্রতিবিম্বকে কি লিখবো, স্মল পি। এখান থেকে আমি প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দিচ্ছি। কিউ। তাহলে পি কিউ হলো কি না, প্রতিবিম্ব। পি কিউ হলো প্রতিবিম্ব, একদম ঠিকঠাক আছে এখানে, ব্যাস। দেখ, আমি যখন তোদেরকে দর্পণের যখন প্রমাণ করেছিলাম না, তখন মনে করে দেখ, আমি বলেছিলাম যে একটা আলোক রশ্মিকে সমান্তরাল নিয়ে এসে ফোকাস দিয়ে নিয়ে যা, আর একটা আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে নিয়ে যা। মনে করে দেখবি, এরকম বলেছিলাম না? অন্যভাবে করলেও করা যায় না তা নয়। এখানে যদি তুই ফোকাস দিয়ে নিয়ে যাস, তাহলে সমান্তরাল ভাবে চলে যাবে, এ দিয়েও প্রতিবিম্ব আসবে, কিন্তু তুই ত্রিভুজ খুঁজে পাবি না। খুঁজে পাবি হয়তো, বাট প্রবলেম হবে, খুঁজতে সমস্যা হবে। ওই জন্য ওখানে কি বলেছিলাম, একটা আলোক রশ্মিকে সমান্তরাল ভাবে নিয়ে এসে ফোকাস দিয়ে নিয়ে যা, আর একটা আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে নিয়ে গেলে সেরকম করে ফিরে আসবে। লেন্সের বেলা কি বলছি, সমান্তরাল ভাবে গেলে ফোকাস দিয়ে যাবে, আর একটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্রের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি কোনো এরকম মেনশনই করিনি, এমনি নর্মালি করে দিই। কেন কি এদিকের কোনো আমি আসবে না, এদিকের কোনো, এ তো দেখ যাই আসুক না কেন, ও কিউ যখন আসবে কি লিখবি, বস্তু দূরত্ব। এদিকে লেখার প্রয়োজন নেই এই কারণে, কেন কি এদিকে ফোকাসই নেই, আমরা তো অ্যাকচুয়ালি ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস, এই কারণে। দর্পণের বেলা কিন্তু বলতে হতো যে কোথায় আছে বস্তু। হ্যাঁ, তো দেখ এখানে দেখে বল, প্রথমে কোন দুটো ত্রিভুজকে সদৃশ্য করব। আমি একটা ত্রিভুজ বলছি, বাকিটা তোরা বলবি, ঠিক আছে? একটা ত্রিভুজ বলবো, তার সদৃশ্য কোনটা হবে। ত্রিভুজ ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ও, এর সদৃশ্য কোনটা হবে? ক্যাপিটাল কোনটা দেখ ভালো করে, পি কিউ ও, এই ত্রিভুজ। দেখ ভালো করে শোন কি বলছি আগে। হ্যাঁ, স্মল পি স্মল কিউ, কি করে খুঁজবি জানিস? দেখ, যখন এই ত্রিভুজটার কথা বললি, দেখ এর এই কোণের বিপরীতে কে আছে, তো এখান থেকেই শুরু কর বাকিটা, ঠিক আছে? তাহলে স্মল পি স্মল কিউ ও ত্রিভুজ। তো এবার লেখ কি কি হবে, এরা দুজন সদৃশ্য, পরস্পর সদৃশ্য, এরা দুজন পরস্পর সদৃশ্য, এরা দুজন পরস্পর সদৃশ্য হচ্ছে, এরা দুজন পরস্পর সদৃশ্য হচ্ছে। দেখ কি লিখবো এখানে, এখানে লিখবো, আমি যদি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ লিখি, তাহলে এই ত্রিভুজের এই বাহু
তাহলে ওই ত্রিভুজের এটা হবে স্মল পি স্মল কিউ সমান, বাকি দূরত্ব কোনটা নেওয়া হয় প্রধান অক্ষ বরাবর, ও কিউ, ও ক্যাপিটাল কিউ বাই ও স্মল কিউ, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, অসুবিধা তো নেই। একটা ত্রিভুজ হলো। আরেকটা ত্রিভুজ দেখ ওই সাইডে হচ্ছে, দেখ একটা ত্রিভুজ বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব দিয়ে হয়েছে, তাই না? বস্তু কোথায় কিউ, প্রতিবিম্ব কোথায় স্মল কিউ। একটা ত্রিভুজ বস্তু আর প্রতিবিম্ব দিয়ে হয়েছে। আরেকটা ত্রিভুজ দেখ প্রতিবিম্ব আর ফোকাস দিয়ে হচ্ছে, মানে ফোকাসকে তো আনতে হবে না, ফোকাসকে আনতে হবে। এই দেখ ও এ এফ, ও এ এফ কোথায় নিয়েছি, এই এই কোণটাকে দেখ ভালো করে, ও এই যে ও এফ এ, এই যে পি কিউ এফ, তাহলে কি হচ্ছে ত্রিভুজ ও এ এফ এবং ত্রিভুজ ত্রিভুজ কিউ পি এফ, ত্রিভুজ কিউ পি এফ বা পি এফ কিউ যেটা লিখতে পারি, অসুবিধা নেই। পরস্পর সদৃশ্য, পরস্পর সদৃশ্য, ক্লিয়ার? তাহলে এই দুটো ত্রিভুজ কি হচ্ছে পরস্পর সদৃশ্য হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো, প্রথমে এও এও বাই, এও বাই কি লিখবো, দেখ এও লিখেছি, বাই কি লিখবো স্মল পি স্মল কিউ, স্মল পি স্মল কিউ, এও বাই স্মল পি স্মল কিউ সমান সমান, এও লিখে দিয়েছি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ও এফ বাই, দেখ প্রথম ত্রিভুজের এও পরের ত্রিভুজের পি কিউ, ও এফ বাই কিউ এফ, ও এফ বাই কিউ এফ, ও এফ বাই কিউ এফ হয়েছে। বেশ, এরপরে দেখ এখান থেকেই লিখছি, এই যে এও না, এও মানেই তো পি কিউ, তাহলে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ বাই স্মল পি স্মল কিউ সমান ও এফ বাই কিউ এফ, সাইডে লিখে দেব যেহেতু ও এ সমান ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, এটা 2 নম্বর। ও এ সমান পি কিউ হচ্ছে এই কারণে লিখতে পাচ্ছি এটা। ও এ সমান পি কিউ হচ্ছে এই কারণে আমরা এটা লিখতে পাচ্ছি, হয়েছে না? এবার লেখ 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই। কি হবে, 1 নম্বর সমীকরণেও পি কিউ বাই স্মল পি কিউ ছিল, ঠিক আছে? তো 1 ও 2 হতে কি পাবো না, ও ক্যাপিটাল কিউ বাই ও স্মল কিউ 1 নম্বর থেকে। 2 নম্বর থেকে কি পাচ্ছি, ও এফ বাই কিউ এফ, ও এফ বাই কিউ এফ। এইবারে দেখ আমরা কিন্তু ভেঙে ভেঙে লিখতাম দর্পণের সমীকরণ করার সময়, যে কোনটা কোনটাকে ভাঙতে হবে। এখানে একবার ভালো করে দেখ যে কাকে ভাঙার প্রয়োজন আছে। প্রথমে দেখ ও কিউ মানে কি, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, একে তো ভাঙার প্রয়োজন নেই। ও স্মল কিউ আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, ও এফ মানে আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব, কিউ এফ মানে কিছু হচ্ছে না, কিউ এফ, তো কিউ এফ টাকেই চেঞ্জ করতে হবে। দেখ কিউ এফ, তাহলে ও কিউ মাইনাস ও এফ, তাহলে এখানে চেঞ্জ করে নেব ও ক্যাপিটাল কিউ ও স্মল কিউ সমান ও এফ বাই কিউ এফ কে লিখবো ও স্মল কিউ মাইনাস ও এফ। এবারে সাইডে লিখবো চিহ্নের নিয়ম অনুসারে, চিহ্নের নিয়ম অনুসারে আমি কি কি চিহ্ন বসাচ্ছি, চিহ্নের নিয়ম অনুসারে প্রথমে দেখ ও ক্যাপিটাল কিউ আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে আমরা কি দিয়ে ডিনোট করি, ইউ দিয়ে, প্লাস লিখবো না মাইনাস, মাইনাস এদিকে আছে না বাম সাইডে মাইনাস। তারপরে ও স্মল কিউ আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি, প্লাস লিখবো না মাইনাস, প্লাস ওদিকে আছে।
ও এফ, আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব এফ, প্লাস লিখবো না মাইনাস? প্লাস। মানগুলো বসিয়ে দিই, বাকি ক্যালকুলেশন তোরা আমাকে নিজে করে বলবি। সব বসানোর পরে কোনাকুনি গুণ, তারপরে একদিকে নিয়ে এসে কি দিয়ে ভাগ করতে হবে? উভয়পক্ষকে কি দিয়ে ভাগ করতে হবে? ইউভিএফ দিয়ে। একদম সেম জিনিস, উভয়পক্ষকে ইউভিএফ দিয়ে ভাগ করতে হবে। মানগুলো বসা, কোনাকুনি গুণ করে এক সাইড নিয়ে এসে ইউভিএফ দিয়ে ভাগ করে দে উভয়পক্ষ। তো এখানে মানগুলো বসিয়ে দিলে দেখ কি হচ্ছে, মানগুলো বসিয়ে দিলে হচ্ছে মাইনাস ইউ বস্তু দূরত্ব, ভি সমান এফ, ও কি হচ্ছে ভি মাইনাস এফ, তাই তো? হ্যাঁ, ওরা কোনে গুণ করে দিচ্ছি দেখ, মাইনাস ইউভি প্লাস ইউএফ সমান ভিএফ হয়েছে। এবারে ইউভি কে এক সাইডে নিয়ে যাওয়া উচিত, ইউভি কে এক সাইডে রাখতে হবে। হ্যাঁ, ইউএফ মাইনাস ভিএফ। এরপরে কি করবো? উভয় পক্ষকে ইউভিএফ দিয়ে ভাগ করে পাই। ইউভিএফ দিয়ে ভাগ করে পাই। তো ইউএফ বাই ইউভিএফ, ভিএফ বাই ইউভিএফ কাটাকুটি করছি দেখ। আচ্ছা, এগুলো কিন্তু সব বাদ থাকবে, আমি কিন্তু দেই না, তোরাও দিস এরকম। 1/v মাইনাস 1/u সমান 1/f, এটাই হচ্ছে লেন্সের সমীকরণ, এটাই হচ্ছে লেন্সের সমীকরণ। এই দেখ, এরপরে অবতল লেন্স করব, ঠিক আছে? কেন কি দুটোই ইম্পর্টেন্ট আছে, কোনটা দেবে ঠিক নেই। অবতল লেন্সের ক্ষেত্রে হেডিং দিচ্ছি অবতল লেন্স। অবতল লেন্সেরও ফর্মুলা কিন্তু সেমই আসবে। অবতল লেন্স, আগে ছবিটা আঁকছে দেখ, এরকম করে নিলাম। অবতল লেন্স একটু বড় করে আঁকিস, কেন কি অবতল লেন্সে কেন বড় করে আঁকতে বলছি, অবতল লেন্সে কেমন প্রতিবিম্ব হয়? আকারে ছোট, সমশীর্ষ, তো প্রতিবিম্ব তো এমনিতেই ছোট হয়ে যাবে না, এই কারণে লেন্সটা একটু বড় করে আঁকতে বলছে। এটা হচ্ছে কি না প্রধান অক্ষ, এটা হলো আলোক কেন্দ্র, এটা। আর মাঝ বরাবর একটা লাইন নিয়ে নিবি, এটা, ঠিক আছে? ব্যাস, ও হচ্ছে কি আলোক কেন্দ্র। একটা বস্তু নিচ্ছি এখান থেকে পি কিউ, বস্তুটাকেও একটু বড় করে নিস। হ্যাঁ, পি কিউ, একটা আলোক রশ্মি কিরকম আসবে? প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসছে। বল অবতল লেন্সের ফোকাস কোন দিকে থাকবে? এদিকে, এইখানে কোথাও থাকবে ফোকাস। বেশ, তো কি হবে? এরকম করে ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে, কি হবে? ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। যে বিন্দুতে গিয়ে পড়েছে ওটা কি বিন্দু? এ, ক্লিয়ার? আর একটা আলোক রশ্মি হবে, এইটুকু ছবি একই বস্তু অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে এই বিন্দুতে পড়েছে, তারপরে কি হচ্ছে? ফোকাস দিয়ে আসছে। তোরা কি করবি? প্রথমে দেখ ছবি কি রকম আঁকবি। প্রথমে সমান্তরাল ভাবে নিয়ে যাবি, তারপরে এরকম করে ছড়িয়ে দিবি, দিয়ে এখানে টেনে দেখবি যে যেখানে মিলছে ওখানেই এফ দিয়ে দিবি। আগে থেকে এফ দিয়ে মেলানোর চেষ্টা করি না, দেখবি মিলবে না, আবার এফ কাটতে হবে। তার থেকে ভালো আগে টেনে দে, যেখানে মিলবে সেটাই। আরে কথা কম বল, লেগ এটা।
ঠিক আছে। এরপরে আরেকটা আলোক রশ্মি কিরকম হবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। আরেকটা আরেকটা আলোক রশ্মি কি হবে না, আলোক কেন্দ্র দিয়ে যাবে। চলো আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাচ্ছি। স্কেল দিয়ে ছবি করিস, স্কেল দিয়ে ছবি করিস তাহলে সুবিধা হবে। হয়েছে এটা ক্লিয়ার? তো এখানে তাহলে কি হচ্ছে দেখ, দুটো আলোক রশ্মি কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তাহলে এরা কোথা থেকে আসছে বলে মনে হবে, এই বিন্দু থেকে। তাহলে এটা কি হবে, অসৎ বিম্ব। এটা হবে কিনা অসৎ বিম্ব। এবারে পি বিন্দুর অসৎ বিম্ব কি হচ্ছে, এটা স্মল পি। এখান থেকে আমি যদি টেনে দিই, এটা হয়ে যাবে স্মল পি। বেশ ক্লিয়ার? তাহলে কি কি হলো, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে ছড়িয়ে গেছে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আর একটা আলোক রশ্মি একটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেছে সোজা। ত্রিভুজ কি হবে দেখ, এখানে ত্রিভুজ ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ এন্ড ত্রিভুজ কোনটা হবে বল, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ও, স্মল পি স্মল কিউ ও, স্মল পি স্মল কিউ ও। বেশ, কি লিখেছি দেখ, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ও, তারপর লিখেছি স্মল পি স্মল কিউ ও। ক্যাপিটাল পি কিউ বাই এটা বাই স্মল পি স্মল কিউ সমান। ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ এই ত্রিভুজ থেকে আমি যদি বলি এটার বড় বাহুটা কোনটা হবে, ও কিউ, বাই ছোট বাহুটা কোনটা হবে, ও স্মল। এক নম্বর, তাই তো? ত্রিভুজ দেখ ভালো করে, পি কিউ ও এত বড় ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ স্মল পি স্মল কিউ ও ছোট ত্রিভুজ। প্রথমে লিখেছি এই বাহুটা বাই এই বাহুটা, বড় ত্রিভুজের এই বাহু ছোট ত্রিভুজের এই বাহু। তারপরে কি লিখেছি, বড় ত্রিভুজের ও থেকে কিউ পর্যন্ত এই যে বাহু, বাই ছোট ত্রিভুজের ও থেকে স্মল কিউ পর্যন্ত। ক্লিয়ার? এটা হলো এক নম্বর। এরপরে আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাচ্ছি। এরপরে কোন ত্রিভুজ নিবি, এরপরে দেখ ত্রিভুজ, ত্রিভুজ এই দেখ এ ও এফ, এ ও এফ, তারপরে কি হবে, এন্ড ত্রিভুজ পি স্মল কিউ এফ। এই দেখ এ ও এফ বড় ত্রিভুজ, তার মাঝে ছোট ত্রিভুজ, ঠিক না? তাহলে এবার কি লিখবো, এও বাই, এও বড় বাহু বাই স্মল পি স্মল কিউ সমান। বড় ত্রিভুজের ও থেকে এফ পর্যন্ত বাহু, ও এফ বাই ছোট ত্রিভুজের কোনটা লিখবো রে, ও থেকে কিউ পর্যন্ত। বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখ কি লিখেছি, ও এও বাই পি কিউ, এ তো ঠিক আছে। দেখ বড় ত্রিভুজ এইটা পুরোটা, তাহলে ও থেকে এফ পর্যন্ত। আর ছোট ত্রিভুজ কোনটা ছিল, এই যে ছোটটা, তাহলে কিউ এফ হবে, তাই না? কিউ এফ হলো, অসুবিধা নেই তো। কিউ এফ, বেশ। এও সমান পি কিউ, সাইডে লিখবো যেহেতু এও সমান পি কিউ, তাহলে এখানে হবে কত না, পি ক্যাপিটাল কিউ বাই স্মল পি কিউ সমান ওএফ বাই কিউ এফ। এটা হলো 2 নম্বর। 1 ও 2 হতে পাই, বাদ বাকি ক্যালকুলেশন তোরা নিজেরা কর। এক নম্বর থেকে নেব ও ক্যাপিটাল কিউ ও স্মল সমান, 2 নম্বর থেকে নেব ও এফ বাই কিউ এফ
চলো বাকিটা তোরা নিজেরা কোনটাকে ভাঙতে হবে ভেঙে মান বসিয়ে চিহ্ন সহ ভাঙ। তো এখানে দেখ চেঞ্জ করতে হবে কি না কিউএফটাকে, বাদ বাকি তো সব ঠিকঠাকই আছে। তাহলে কিউএফ কে লিখবো কত এখান থেকে ও কিউ বাই ও স্মল কিউ সমান ওএফ বাই, দেখ কিউএফ যখন লিখবো তখন কি লিখবো ওএফ মাইনাস ও কিউ, কেন কি এখানে ও থেকে এফ পর্যন্তটা বড়, ওএফ থেকে ও কিউ বাদ দিলে কিউএফ পাবো। হ্যাঁ, এরপরে এখানে যে চিহ্নগুলো বসাবো আমি, সেখানে দেখ ও কিউ সমান কত হবে মাইনাস ইউ, বস্তুর দূরত্বটা ইউ কিন্তু বাম দিকে পড়ছে মাইনাস ইউ। ও স্মল কিউ, ও স্মল কিউ প্রতিবিম্বের দূরত্ব মাইনাস ভি, কেন কি বাম দিকে পড়ছে। ও এফ ফোকাস দূরত্ব মাইনাস এফ, মান বসিয়ে বাদ বাকি ক্যালকুলেশন করে নিয়েছি সবাই, আশা করি ঠিক আছে। এরপরে দেখ কি বলছে, অনুবন্ধী পেজ নাম্বার 109 পুরো হয়ে গেছে, আর কিছু নেই বইতে, পেজ নাম্বার 109 পুরো হয়ে গেছে। এবারে আমি বিবর্ধন গুলো একবার বলে দিচ্ছি কিরকম। দর্পণে আমরা 3 প্রকার বিবর্ধন করেছিলাম, একটা ছিল রৈখিক বিবর্ধন, একটা ছিল ক্ষেত্রীয় বিবর্ধন, একটা ছিল অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন, ঠিক না। তো দেখ প্রথমে রৈখিক বিবর্ধন কি ছিল, যে বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে আমরা বলছি রৈখিক বিবর্ধন, ঠিক না। রৈখিক বিবর্ধন আমি একবার বই থেকে পড়ে দিচ্ছি রিডিং, দেখ বই থেকে একবার পড়ে দিচ্ছি, দেখ রিডিং। হ্যাঁ, পেজ নাম্বার 110 খোল, পেজ নাম্বার 110 খোল। কি আছে, কোন লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলে। তবে এইখানে দেখ, এইখানে গোলীয় দর্পণে যেটা ছিল, গোলীয় দর্পণে এম সমান কি লিখতাম, গোলীয় দর্পণে এম সমান কি লিখতাম মাইনাস ভি বাই ইউ, আমি বলেছিলাম এন ফর মাইনাস। এক কাজ আমি একবার লিখে নিচ্ছি, দেখ গোলীয় দর্পণে, গোলীয় দর্পণে কি ছিল, এম সমান মাইনাস ভি বাই ইউ মাইনাস এফ বাই এক্স মাইনাস ওয়াই বাই এফ সমান এফ বাই এক্স মানে কত ইউ মাইনাস এফ, তাহলে এফ মাইনাস ইউ, ওয়াই এফ নিচে ওয়াই মানে হচ্ছে কত ভি মাইনাস এফ, তবে হবে কত না এফ মাইনাস ভি। ক্লিয়ার, এটা ছিল গোলীয় দর্পণে। এবার দেখ লেন্সে, লেন্সের ক্ষেত্রে এম সমান ভি বাই ইউ হবে, প্রথমে কি হবে এম সমান ভি বাই ইউ। লেন্সের বেলা রৈখিক বিবর্ধন কত হবে ভি বাই ইউ প্লাস হচ্ছে, তাহলে এখানে কত হবে এফ বাই এক্স, এখানে কত হবে ওয়াই বাই এফ, প্লাসে চলবে সব। ক্লিয়ার, প্লাসে চলবে সব। এবার দেখ লেন্সের বেলা এটাও সেম আছে এফ মাইনাস ভি বাই এফ, বাস এইটা চেঞ্জ এফ প্লাস ইউ। কিভাবে এলো আমি বলছি, কোনটা চেঞ্জ শুধু এটাই, আমি তিনটেই প্রমাণ করে দিচ্ছি, বাদ বাকিগুলো দেখ। লেন্সের সমীকরণ আর দর্পণের সমীকরণ আমি এক জায়গায় রেখেছি, এর এগুলো মাইনাস ছিল, এর তিনটে এগুলো প্লাস আছে, ঠিক আছে মাইনাস গুলো, ঠিক। আচ্ছা, তারপরে তুই এরকমও ভাবতে পারিস, তুই এরকমও ভাবতে পারিস আমি যে পরপর পরপর লিখেছি না, এগুলো সবারই প্লাস হয়ে গেছে মাইনাসের বদলে, বাট এটাই একা মাইনাস থেকে গেছে। ক্লিয়ার, এটাই একা মাইনাস থেকে গেছে। তাহলে লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হচ্ছে, লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন হচ্ছে ভি বাই ইউ,
লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন হয়ে যাচ্ছে ভি বাই ইউ। ক্ষেত্রীয় বিবর্ধন কি হবে? প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। ক্ষেত্রীয় বিবর্ধন এম ড্যাশ কত হয়েছিল? এম স্কয়ার। ক্ষেত্রীয় বিবর্ধন কি ছিল? রৈখিক বিবর্ধনের স্কয়ার। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন কি হবে? না, লেন্সের প্রধান অক্ষ বরাবর বস্তু থাকলে, লেন্সের প্রধান অক্ষ বরাবর বস্তু থাকলে। আগের দুটো কি হয়েছে? আগের দুটো কি হয়েছে? রৈখিক বিবর্ধন আর ক্ষেত্রীয় বিবর্ধন। সেক্ষেত্রে বস্তু কি হবে? প্রধান অক্ষের সহিত লম্ব থাকবে। আর অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধনের ক্ষেত্রে বস্তু কিরকম থাকবে? প্রধান অক্ষ বরাবর থাকবে। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলবো অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন এম ডবল ড্যাশ কত হবে? এম স্কয়ার। গোলীয় দর্পণের বেলা মাইনাস এসছিল, গোলীয় দর্পণের বেলা মাইনাস এসছিল, আমি লিখে দিচ্ছি এখানে। গোলীয় দর্পণে এম ডবল ড্যাশ কি এসছিল? মাইনাস এম স্কয়ার। গোলীয় দর্পণে অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন মাইনাস রৈখিক বিবর্ধনের স্কয়ার, ডেরিভেটিভ করে এসেছিল, মনে পড়ে? হ্যাঁ। লেন্সের বেলায় অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন কত হবে? এম স্কয়ার। ডেরিভেটিভ করে দেখ, এম স্কয়ার আসবে। কেন জানিস? দেখ, দর্পণের সমীকরণ কি ছিল? এটা। একে ডেরিভেটিভ করে তো আমরা এটা এসেছিলাম। তার মানে ফাইনাল ডেরিভেটিভ কি হচ্ছিল? ডিভি বাই ডিইউ সমান মাইনাস ভি বাই ইউ এর হোল স্কয়ার। এটা কার ক্ষেত্রে হয়েছিল? দর্পণের ক্ষেত্রে। দর্পণের ক্ষেত্রে হয়েছিল। আজকে লেন্সের কি হবে? লেন্সের দেখ সমীকরণ তো 1/v মাইনাস 1/u সমান 1/f। একে যদি তুই ডেরিভেটিভ করিস ইউ এর সাপেক্ষে, তো এর এখানে প্লাস হলে মাইনাস আসছে, এর এখানে মাইনাস আসছে, প্লাস হয়ে যাবে ভি বাই ইউ এর হোল স্কয়ার। মানে এটাই তো এম ডবল ড্যাশ সমান এম স্কয়ার। তাহলে লেন্সের একবার বাড়িতে ডেরিভেটিভ করে দেখে নিস। তাহলে কি কি হলো? তিনটে বিবর্ধন, একটা রৈখিক বিবর্ধন, একটা ক্ষেত্রীয় বিবর্ধন, আর একটা অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন। এগুলো কি? এগুলো রৈখিক বিবর্ধন দর্পণের ক্ষেত্রে। এগুলো কি? এগুলো লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধন মানে এম ড্যাশ, দুজনেরই এম স্কয়ার। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন দর্পণের ক্ষেত্রে মাইনাস এম স্কয়ার হচ্ছে, লেন্সের ক্ষেত্রে প্লাস এম স্কয়ার। দর্পণের ক্ষেত্রে মাইনাস এম স্কয়ার মানে কি ছিল? যদি বস্তু এদিকে হয় তাহলে তার প্রতিবিম্ব কি হয়েছিল? উল্টে গেছিল। মাইনাস মানে এটাই বোঝাচ্ছিল, তাই না? লেন্সের বেলা মাইনাস তো নেই, তার মানে কি হবে? লেন্সের বেলা কিন্তু উল্টাবে না। লেন্সের বেলা বস্তু যদি এদিকে হয় তার প্রতিবিম্ব সেম ডাইরেকশনেই হবে। ক্লিয়ার? আমি এই দুটো তোদেরকে বাড়িতে দিলাম, কিভাবে প্রমাণ করবি দেখ। এই দুটো বাড়িতে দিলাম, এই দুটো কিরকম প্রমাণ করবি শোন। আমি লিখে দিচ্ছি হেডিং হিসেবে। কি? লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো একবার এম সমান এফ বাই এফ প্লাস ইউ, আর একবার এম সমান এফ মাইনাস ভি বাই এফ। ক্লিয়ার? দেখ কি প্রসেস হবে আমি বলে দিচ্ছি, কি প্রসেস হবে আমি বলে দিচ্ছি। এই প্রমাণে এম ইউ আর এফ আছে, কে নেই? কে নেই? এই প্রমাণে কে নেই? ভি নেই। আর এই প্রমাণে কে নেই? ইউ নেই। এর প্রমাণ তুই কিরকম করবি? প্রথমে লেন্সের সমীকরণ। ক্লিয়ার? তারপরে এম সমান কত হয়? ভি বাই ইউ। এই সমীকরণে কে নেই? ভি নেই। তাহলে লেখ ভি সমান এম ইউ। এই ভি এর মানটা বসিয়ে দিলে এম চলে আসবে আলাদা করে। এখানেও সেম 1/v মাইনাস 1/u সমান 1/f। এম সমান ভি বাই ইউ, এখানে কে নেই? ইউ নেই। তাহলে ইউ সমান এম বাই ভি। এই ইউ এর মানটা এখানে বসিয়ে দিয়ে এম কে আলাদা করে নে। এটা বাড়িতে থাকলো হোমওয়ার্ক হিসাবে, ছুটি। অঙ্ক দিয়ে দিলে হতো কিছু। আজকে পড়া হয়ে গেছে মোটামুটি, অঙ্ক কিছু দিয়ে দিচ্ছে। দেখ উদাহরণ থেকে, পেজ নাম্বার 112, উদাহরণ 1, 2, 3, 1, 2, 3, 5।
1 2 3 5 7 8 7 8 9 7 8 9 আর হচ্ছে 10 10 এইগুলো। আরেকটা আছে এদিকে 115 2। ক্লিয়ার? একটু ছোট করে লিখে রাখতো, তুই লিখে রাখ যে এম এর চিহ্ন, এম এর চিহ্ন বলে, ব্যাস এম এর চিহ্ন। আর একটা লেখ যে লেন্সে অসৎ বস্তু, লেন্সে অসৎ বস্তু, মানে এটা না হলে ভুলে যাবো, পরের দিন মনে হবে যে হয়ে গেছে হয়তো। ঠিক আছে, চলো এই পর্যন্ত থাকবে, বাট পড়া কিন্তু করে আসিস, পরের দিন আমি কিন্তু ধরবো।